তো আমরা চলে এসেছি এমপি সাহেবের বাড়িতে। তো মানে পরিবারের সবচেয়ে ছোট মেয়েরাই হচ্ছে সম্পত্তির সব অধিকার থাকে, বড়দের কোনো অধিকার থাকে না। এমনকি গাজীপুরের শ্রীপুরেও নাকি গারোরা বর্তমানে বাস করছে। তো এখন আমরা গারো বাড়ি পার হয়ে চলে এসেছি পাহাড়ের সামনে, আর আমার সামনেই আছে মেঘালয় রাজ্য ভারতের। এটা হচ্ছে আমার হাতে একটা ভোমর। আপনি যদি এগুলা খান তাহলে আপনার জিহ্বা এবং দাঁত পুরো কালো হয়ে যাবে, জাম খেলে যেরকম কালার হয় সেরকম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল RS Naeem Vlog and you are watching my brand new another vlog video. সো অ্যাকচুয়ালি আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের এলাকায় এমপির বাড়িতে, যেটা আমি আগের ব্লগেও দেখিয়েছিলাম। সো আজকের ব্লগটিতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার এমপির বাড়ি। গারোদের বাড়িঘর এবং পাহাড় রয়েছে, খুব সুন্দর দেখতে, একেবারে ছবির মতো। তো আজকের ব্লগে আমার সাথে আছে আমার এক চাচাতো ভাই, যে কিনা মাওলানা নিয়ে পড়ছে। তো তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। তো এই যে হচ্ছে আমার ভাই। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ও হচ্ছে আমার এই ব্লগে প্রথম, এর আগে কখনো আমার ব্লগে আসেনি। তো তোর কেমন লাগছে? তো আমার অনেক ভালো লাগতেছে, কারণ সর্বপ্রথম ব্লগে আসছি। সো আজকের ব্লগটি আমরা এই দুই ভাই যাব আপনাদেরকে দেখানো জন্য, আর আজকে আপনারা আমার এই ভিডিওটিতে অনেক কিছু দেখতে পারবেন। সো গাইস, আজকে এখন বাজতেছে হচ্ছে 6টা বাজতে 10 মিনিট। আমাদের পিছে সূর্য মামা ডুবে যাচ্ছে পাহাড়ের উপরে। তো একটু পরে হয়ে যাবে সন্ধ্যা, আর এখন আমরা যাচ্ছি পাহাড়ে, সেই সাথে আপনাদেরকে দেখাবো অনেক কিছুই। তো ব্লগটি দেখতে থাকুন অ্যান্ড এনজয় দ্য সিনেমেটিক ভিউ। তো আমরা চলে এসেছি এমপি সাহেবের বাড়িতে। তো এই যে এটা হচ্ছে এমপি সাহেবের পুরাটুকু বাড়ি, আর এই যে এগুলা হচ্ছে পাহাড়। তো এই যে এই বাগানটা দেখছেন, এটা হচ্ছে এমপি সাহেবের বাগান। আর এই বাড়িটা হচ্ছে অবসর সময় এমপি সাহেব এসে তার সময় দেন। সো যাই হোক, আমরা ভিতরে যাই, আর ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন, এটা একটা মহিষ, যেটা মনে হয় সম্ভবত এমপি সাহেবের। আর ওই যে ওইখানে আছে আরেকটা মহিষ। সো যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে বাজিয়ে দিবেন। তো এখন আমি আছি হচ্ছে এমপি সাহেবের বাড়ির সামনে, যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের সামনে। তো এখন আমরা যে দিক দিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে গারো বাড়ি, আর গারো বাড়ি দেখতেই পাচ্ছেন একবারে ছড়ার সাথে। এখানে আছে ছড়া, যেখান দিয়ে পানি বয়ে যায়, আর এখানে আছে গারোদের বাড়ি। তো গারোদের সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদেরকে জানাবো একটু পরেই। তো এখন আমরা গারো বাড়ি পার হয়ে চলে এসেছি পাহাড়ের সামনে, আর আমার সামনেই আছে মেঘালয় রাজ্য ভারতের, যেগুলো হচ্ছে ভারতের বলতে গেলে বাংলাদেশের কিছুই নাই, সবগুলোই হচ্ছে ভারতের পাহাড়। তো একটু আপনাদেরকে দেখাই, এই যে এগুলো হচ্ছে পাহাড়। সো যাই হোক, আপনাদেরকে আমি যা বলতে চেয়েছিলাম একটু আগে, গারোদের জীবন কাহিনী।
সো গারোরা হচ্ছে তাদের মাতৃসূত্রীয় পরিবার। তাদের পরিবারের প্রধান হচ্ছে মা। আমাদের পরিবারে যেমন পিতারা পরিবারের প্রধান থাকে, কিন্তু তাদের পরিবার একটু ব্যতিক্রম, তাদের সমাজটা। তাদের পরিবারের প্রধান হচ্ছে তাদের মা। আর গারোরা তাদের নিজেদেরকে পরিচয় দিতে পছন্দ করে যে নামে, সেটা হচ্ছে মান্দি। মান্দি নামে তাদেরকে পরিচয় দিতে পছন্দ করে। আর গারোদের পরিবারের সর্বকনিষ্ঠ, মানে পরিবারের সবচেয়ে ছোট মেয়েরাই হচ্ছে সম্পত্তির সব অধিকার থাকে, বড়দের কোনো অধিকার থাকে না। আর গারোরা হচ্ছে যে পোশাক পরে, এগুলো হচ্ছে তাদের নিজেদের হাতের তৈরি। তো আপনারা একটা জিনিস শুনে অবশ্যই অবাক হবেন যে গারোদের বিবাহ যে দেওয়া হয়, তাদের একই বংশের মধ্যে বিবাহ দেওয়া নিষিদ্ধ। কারণ তাদের রীতিনীতিতে নেই যে একই বংশের মধ্যে বিবাহ দেওয়া। আমাদের যেমন একই বংশের মধ্যে হয়তো বা খালাতো ভাই বা মামাতো ভাই এরকম বিবাহ দেওয়া হয়, কিন্তু তাদের বেলায় পুরো ব্যতিক্রম। অনেকে হয়তো বা বইয়ের পাতায় পড়েছেন বা শুনেছেন যে বাংলাদেশের সর্ববৃহৎ গারো জনগোষ্ঠী যে বিভাগে থাকে সেটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগে কয়েকটি জেলা রয়েছে, আর এই জেলার মধ্যে প্রধান হচ্ছে গারোদের বসবাসের প্রধান জেলাগুলো হচ্ছে নেত্রকোনা, শেরপুর, জামালপুর, আরও বিভিন্ন টাঙ্গাইল জেলা, আরও বিভিন্ন জেলা এবং উপজেলা। গাজীপুরের, এমনকি গাজীপুরের শ্রীপুরেও নাকি গারোরা বর্তমানে বাস করছে। সো যাই হোক, এতক্ষণ তো অনেক বক বক করে ফেললাম গারোদের জীবন কাহিনী নিয়ে। সো এখন চলে আসি আমরা আমাদের পাহাড়ের টপিক নিয়ে। সো এখন আমরা যাব পাহাড়ের ভিতরে। আর বেশিক্ষণ পাহাড়ের ভিতরে থাকবো না, কারণ দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে এমন একটা ফল দেখাবো যেটা পাহাড় ছাড়া অন্য কোথাও পাবেন না আমি মনে করি। তো এই যে এটা হচ্ছে আমার হাতে একটা ভোমর, যেটা হচ্ছে গিয়ে পাহাড়ের নিচু জায়গায় হয়ে থাকে। এগুলা হচ্ছে গিয়ে ডালিমের মতো। আপনি যদি এগুলা খান তাহলে আপনার জিহ্বা এবং দাঁত পুরো কালো হয়ে যাবে, জাম খেলে যেরকম কালার হয় সেরকম। আর এগুলা খেতে খুবই মজা, আবার মিষ্টি টাইপের, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো এখন আমি এটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। অনেক মজা, যা অন্য কোনো ফলের মতো না, একটু ভিন্ন টাইপের। খেলে শুধু সব এগুলা খেতে মজাই লাগে। আমি সব সময় পাহাড়ে আসলে আগে এগুলা পেরে খাই, তারপর হচ্ছে গিয়ে পাহাড়ের ভিতরে যাই। এখন আমরা পাহাড়ের ভিতরে যাব আর ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই যে ছড়াটা দেখছেন, এইগুলা হচ্ছে মেঘালয় রাজ্য, ভারতের। বৃষ্টির সময় প্রচণ্ড যখন বৃষ্টি হয়, তো ভারতের মেঘালয় রাজ্য থেকে প্রচণ্ড পরিমাণে পাহাড়ের যত সব পানি আছে সবগুলো চলে আসে এই দিক দিয়ে, আর এই দিক দিয়ে সোজা চলে যায় বাংলাদেশের ভিতর। আর সেই পানিগুলো বিভিন্ন ক্ষেতে বা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে এগুলা হচ্ছে গিয়া মানুষের উপকার করে। সো এটা হচ্ছে একটা ছড়া বর্তমানে যেটা মরা অবস্থায় আছে, কোনো পানি নেই, একবারে পানি শূন্য হয়ে আছে। আর এখানে আমার চাচাতো ভাই জাকির হোসেন গাছ থেকে ভোমর তুলছে। তো এই যে এটা হচ্ছে। সো এখন আমরা আছি বর্তমানে ভারতের মেঘালয় রাজ্যে। এটা পুরাটুকি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। আমাদের পুরা সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি পাহাড়ের ভিতরে। অলরেডি মাগরিবের আজান দিয়ে ফেলেছে। সো যাই হোক, এটা কোনো ব্যাপার না, আপনাদেরকে একটু ভিতর সামনে থেকে দেখিয়ে নিয়ে আসি। এখন যদি আরও সময় থাকতো তাহলে আপনাদেরকে আরও অনেক কিছুই দেখাতাম, বাট সময় নেই। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হলে এদিকে প্রচুর রিস্ক, যে কোনো দুর্ঘটনায় ঘটে যেতে পারে, যা আমাদের জন্য কাম্য নয়। খাওয়ার শেষে একটু একটু তিতা লাগে আর খাওয়ার সময় মিষ্টি লাগে। তো এটা হচ্ছে এই ভোমর ফলের বৈশিষ্ট্য। আর আমি এখন যাচ্ছি একটু পাহাড়ের ভিতরে। আর এই যে এগুলা হচ্ছে ভোমর গাছ, শেষ গাছ ভোমর গাছ। এগুলোর মধ্যে এখনো পাকে নাই, যেগুলা পাকে সেগুলা মানুষ খেয়ে ফেলে, কেউ রাখে না। আর এখানে পড়ে আছে অসংখ্য পাথর, ভারতের মেঘালয় রাজ্য থেকে ভেঙে ভেঙে চলে আসা হাজার রকমের, হাজার আকৃতির পাথর।
আর এটা হচ্ছে একটা বর্তমানে মরা একটা ছড়া, যেখানে পানি নেই, কিন্তু বর্ষাকাল যখন হয় তখন এদিক দিয়ে পানির স্রোত এতটাই হয় যে আপনি এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনাকে নিয়ে একবারে সোজা চলে যাবে। আমার সামনে আছে ওই যে ভারতের মেঘালয় রাজ্য। সময় থাকলে আপনাদেরকে পাহাড়ের উপরে উঠে দেখাতাম, বাট দেখানো সম্ভব হবে না আজকে। সো দ্যাটস ইট গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আর ব্লগটি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা সবাই সাবস্ক্রাইব করে পুরো হিলায় দেন, মানে ইউটিউব চ্যানেলটাকে কোনো মতো খালি 1K বানিয়ে দেন, তাহলেই হবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার এবং সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।